গণহত্যাকারীদের সঙ্গে তৃতীয় দিনের সংলাপে রাষ্ট্র সংস্কার আন্দোলন। আজ সংস্কারের মতামত জানাবে বিএনপি, এনসিপি ও সিপিবি। একদিনেও নেভে নেই সুন্দরবনের আগুন। তেজ কমলেও ছড়িয়ে পড়ছে কলমতেজি এলাকার আশপাশ। পানির উৎস না থাকায় নেভাতে হিমশিম অবস্থা। অপরিকল্পিত নগরায়ণ, চার দেয়ালে বন্দী শিশুদের শৈশব। মানুষের চাপে ঢাকায় এখন থাকাই দায়। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় সংকটে চট্টগ্রাম নগরীও। শতবর্ষের পুরানো রেলপথের বাঁকে বাঁকে মৃত্যু ফাঁদ। সিলেটে ১০০ বছরেও হয়নি বড় ধরনের সংস্কার কাজ। নতুন লাইন তৈরি না করে উল্টো মেরামতের উপকরণ সরবরাহ বন্ধের অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। কমিশনের কাছে আজ সংস্কার সুপারিশের ওপর পর্যবেক্ষণ জমা দেবে বিএনপি, এনসিপি ও সিপিবি। দুপুরে পৃথকভাবে দলগুলোর পর্যবেক্ষণ তুলে ধরার কথা। এর আগে সকালে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সভাপতি হাসনাত কাইয়ুম। প্রতিনিধি দলে রয়েছে ৭ সদস্যের প্রতিনিধি দল। এরপর দুপুর 12:30টার দিকে বিএনপি ও 2টার দিকে এনসিপি প্রতিনিধিরা কমিশনের কাছে পর্যবেক্ষণ জমা দিতে যাবেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে দলটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর এনসিপির পক্ষে নেতৃত্ব দেওয়ার কথা যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। পাশাপাশি দলটির আস্থাভাজন আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে মশাল মিছিল করে এ দাবি জানানো হয়। একই দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলেও মশাল মিছিল করেছেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পাশাপাশি দলটির বিচার এবং শেখ হাসিনার আস্থাভাজন আমলাদের অপসারণের দাবিতে মশাল মিছিল। এতে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে শাহবাগে এসে ফ্যাসিস্টদের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। যারা উপদেষ্টা রয়েছে তাদেরকেও হুঁশিয়ারি করব, আপনারা যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন আমাদের রক্তের উপর দিয়ে পুনর্বাসন করতে হবে। আওয়ামী লীগকে ব্যান করেন এবং গুরুত্বপূর্ণ যত দপ্তরে তার লোক আছে সবাইকে আপনারা অপসারণ করেন। আপা আসবে, বাংলাদেশে অবশ্যই ফেরত আসবে, কিন্তু আসার পর ফাঁসির দড়িতে ঝুলবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনায়ও মিছিল করেন ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীরা। তারা বলেন, গণহত্যাকারী কোনো দলের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ দলীয়ভাবে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আমাদের একটাই দাবি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা খুলনা ছাত্রদের রাজপথ ছাড়ব না। রাজনৈতিক মতভেদ থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সুন্দরবনের গহীনে এখনও পুরোপুরিভাবে নেভেনি আগুন। সকালে বন বিভাগ থেকে জানানো হয় কলমতেজি ফরেস্ট টহলফারি এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সকাল 9:30টার পরে বনের গুলিশাখালী অংশে নতুন করে আগুন লাগার খবর পাওয়া গেছে। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম জানান, শনিবার রাত 2টার দিকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কলমতেজি অংশের আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন যাতে অন্য এলাকায় ছড়াতে না পারে সেজন্য চারপাশে ফায়ার লাইন কাটেন বনরক্ষীরা। এর আগে শনিবার সকাল 10টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন আশেপাশের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে ঘটনাস্থল থেকে খালের দূরত্ব বেশি হওয়ায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। মেগা সিটি ঢাকায় যানবাহনের গতি ফেরাতে বাস্তবায়ন হচ্ছে বিভিন্ন মেগা প্রকল্প। তবে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আবাসন চাহিদা পূরণে যত্রতত্র ভবন নির্মাণ হওয়ায় সংকুচিত হয়ে পড়ছে মাঠ ও জলাভূমি। মিলছে না পর্যাপ্ত ফাঁকা স্থান ও পরিষ্কার বাতাস। চার দেয়ালে বন্দি শিশুদের শৈশব। এমন অপরিকল্পিত রাজধানী বারবারই তকমা পাচ্ছে দূষিত শহরের। ওমর ফারুক ও এস এম সালাউদ্দিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট।
ভ্যানের মতো এমন খাঁচাতেই বন্দী হয়ে আছে এই শহরের লাখো শিশুর শৈশব। অনেক বিশ্ববিদ্যালয়েই নেই খেলার মাঠ, চার দেয়ালের মাঝেই আটকে আছে শিশুদের স্বপ্ন। নামে মেগাসিটি হলেও ঢাকায় নেই প্রয়োজনীয় খেলার মাঠ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিটি মানুষের জন্য ৯ বর্গমিটার জায়গার প্রয়োজন হলেও ঢাকায় আছে মাত্র 0.61 বর্গমিটার। চার দেয়ালে বড় হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশ। এই পরিস্থিতির অবসান চান নগরবাসী। বাসার পাশে কোনো খেলার মাঠ নেই, আমার খুবই খারাপ লাগে। বিকালে খেলতে পারি না, আমি দুপুরে ঘুমাই থাকি, সারাক্ষণ বাসায় বসে থাকি। খেলার মাঠ নাই দেখে ওরা একদম মোবাইলের উপর এত আসক্ত হয়ে গেছে যে মোবাইলটা নিতে এখন কষ্ট হয়ে যায়। মাঠ জলাভূমি দখল করে রাজধানীর বুকে গায়ে গা লাগিয়ে গড়ে উঠেছে বড় বড় ইমারত। ক্রমেই মানুষের চাপে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা, কমছে সবুজ, বাড়ছে দূষণ ও আবাসন সংকট। অপরিকল্পিত ঢাকার উদাহরণ হিসেবে মিরপুরের এই সড়কটির কথাই বলা যায়। সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান না থাকায় সড়কের উপরেই ফেলতে হচ্ছে ময়লা। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে জীবাণু। ময়লা ফেলাবার তো জায়গা না, স্পট দেয় না কোথাও। এই দুর্গন্ধটা একটা নিরসন করা উচিত। অপরিকল্পনার দৃশ্য চোখে পড়বে ৮,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও। সড়কের মাঝেই তেজগাঁও পয়েন্টে আদায় হচ্ছে টোল। এতে নষ্ট হচ্ছে যানবাহনের গতি, তৈরি হচ্ছে যানজট। গতিরোধ হইল আমার কাছে মনে হলো। চুলের ওদিকে কারণে এদিকে জ্যাম লাগে বেশি। অন যেটা প্রস্তুত নিতেছে এটার জন্য ভালো। উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কোটি কোটি টাকা বরাদ্দ থাকলেও বাধে পরিকল্পনাজনিত বিপত্তি। প্রায় পাল্টাতে হয় পূর্বের পরিকল্পনা। নগর বাস্তবতা না বুঝেই এসব পরিকল্পনা করা হয় বলেই এর সুফল মেলে না নগরবাসীর। সিটি কর্পোরেশন রাজু তারা তাদের দায়িত্ব ভুলে যাওয়া একটা অদ্ভুতভাবেই ঢাকা নগরায়ণ চলছে। কেউ কিছু ভাবছে না, সবাই ভাবছে যে মানুষ বিল্ডিং করতে দিলেই মনে হয় শহরটা বাসযোগ্য হয়ে যাবে। এই ধরনের অপরিকল্পিত ফ্লাইওভার, অপরিকল্পিত ভবন নির্মাণ আসলে শহরের পরিকল্পনা এবং বাসযোগ্যতাকে কখনোই বাড়াতে পারে না। এদিকে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ বলছেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সুসংহত নগরায়নের কথা ভাবছে সরকার। একটি অ্যাকশন প্ল্যান তৈরি করছে কিভাবে বাসযোগ্য ঢাকা তৈরি করা যায়। মার্চের ভিতরে আমাদের অ্যাকশন প্ল্যানটি চূড়ান্ত হবে। এপ্রিল পর্যায়ে আমরা সেটা বাস্তবায়নের দিকে আমরা কাজ করতে পারবো। ঢাকায় জনসংখ্যার চাপ কমাতে পারলে নগর সমস্যার সমাধান অনেকাংশে সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারির নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত পরিপত্রটিতে অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিন বন্ধ ও লিখিত পরীক্ষার চলার ৩৪ দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখা। ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার আসন্ন এসএসসি পরীক্ষা ঘিরে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে মন্তব্য করেন। পাশাপাশি নতুন পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন। করে মোবাইল নম্বরে ভয়েস কলের কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের নেটওয়ার্ক ব্যবহার করে চালু হবে ভয়েস ওভার ওয়াইফাই সেবা। অপারেটররা বলছে এই সেবা চালু হলে সিম নেটওয়ার্ক না থাকলেও সংশ্লিষ্ট হ্যান্ডসেটে ওয়াইফাই সংযোগ দিয়ে অন্য মোবাইল নম্বরে কল করা যাবে। এতে গ্রাহকের ব্যান্ডউইথ খরচ হলেও সরাসরি অর্থ ব্যয় হবে না, কমবে কল ড্রপের হার। শুভ খানের রিপোর্ট। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় উঁচু ভবন কিংবা রুমের ভেতর থেকে মোবাইলে ভয়েস কল করতে গিয়ে হরহামেশাই নেটওয়ার্ক থাকে না, অথবা কল করা গেলেও হয় কল ড্রপ, শোনা যায় না কথাও। এমন প্রেক্ষাপটে গ্রাহকদের জন্য ভয়েস ওভার ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায় মোবাইল অপারেটররা। এর মাধ্যমে প্রথাগত নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে। ইতোমধ্যে পুরান ঢাকা সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আইএসপিদের নেটওয়ার্কের মাধ্যমে ভিও ওয়াইফাই সেবার কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। এই প্রযুক্তির মাধ্যমে কল করলে ভয়েস কোয়ালিটি স্পষ্ট ও উচ্চমানের হয়। স্থিতিশীল ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করায় কমবে কল ড্রপ। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের শুধু ওয়াইফাই ডাটা খরচ হবে, কলের জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না। আমরা যে সমস্যাগুলো পড়ি যে সাধারণত সাইট পাওয়া যাচ্ছে না, পর্যাপ্ত স্পেকট্রাম আমাদেরকে অ্যালোকেট করা হয়নি, এই কারণগুলোর কারণে আমরা যে ইনডোর কভারেজ দিতে পারছি না, এটা একটা সমাধান
আমরা মনে করি যে এই ভয়েস ওভার ওয়াইফাই। আইএসপি কে কিভাবে দিব, এই ভয়েস কল রেভিনিউ টার্মিনেটিং অপারেটর কিভাবে পাবে, এটার জন্য একটা রেগুলেটরের পক্ষ থেকে কিন্তু একটা ইন্টারভেনশন দরকার। নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেই ভয়েস ওভার ওয়াইফাই সেবায় যুক্ত হতে চায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। অপারেটরদের বেনিফিট থাকবে তাহলে অবশ্যই আমরা তাদের সাথে থাকব, আর যদি আমাদের বেনিফিট না থাকে তাহলে সেখানে আমাদের থাকার কোনো প্রশ্নই আসে না। দুর্বল নেটওয়ার্ক নিয়ে গ্রাহক ভোগান্তি বিবেচনায় দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এই ঘরে নেটওয়ার্ক পাওয়ার কথা ছিল, ভয়েস ওভার ওয়াইফাই এর মাধ্যমে এই কাজগুলো কেন হলো না? এমএনওগুলোর জন্য আমরা ভয়েস ওভার ওয়াইফাই চালু করে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে দেশের 18.5 কোটির বেশি গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে 4 অপারেটর, আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে প্রায় 3000 আইএসপি অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঈদ যত ঘনিয়ে আসছে মার্কেট ও বিপণী বিতানে তত চাপ বাড়ছে ক্রেতাদের। শেষ মুহূর্তে সকাল থেকে রাত দিনের পুরোটা সময় চলছে জমজমাট কেনাকাটা। এদিকে মূল্য পরিশোধে বিভিন্ন ছাড় ক্রেতাদের মাঝে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলছে। ঈদের বাকি আর 7 বা 8 দিন, যতই সময় ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে কেনাকাটা। এবার ঈদ উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ড তাদের সেরা কালেকশনে সাজিয়েছে সবগুলো। উৎসবের কথা মাথায় রেখে ডিজাইনে দেওয়া হয়েছে বৈচিত্র্য ও নান্দনিকতার ছোঁয়া। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে অনেকেই সেরে ফেলছেন কেনাকাটা, যদিও বছর ব্যবধানে দাম বৃদ্ধির অভিযোগ অনেকের। কাস্টমার চাপ তো প্রথম থেকে ছিল না, এখন ডে বাই ডে কাস্টমার হচ্ছে। কোটি সহ পাঞ্জাবির যে কালেকশনটা, ওইটারও নতুন ভ্যারিয়েশন আসছে, আর ওইটার ভালো রেসপন্স কাস্টমার থেকে আমরা পাচ্ছি। লেডিস বলেন, জেন্টস বলেন, কিডস বলেন, সব কিছুতে ভ্যারিয়েশন আছে। কোয়ালিটির সাথে আরেকটু প্রাইসে যদি আরেকটু অ্যাডজাস্ট করা যেত তাহলে হয়তো সাধারণ মানুষের জন্য আরেকটু কমফোর্টেবল হতো। অনেক শোরুমগুলোতে দেখলাম আগের বছরের তুলনায় সবগুলো শোরুমই একটু বেশি। ঈদ কেনাকাটা এবার বাড়তি আনন্দ যোগ করেছে মূল্য পরিশোধে বিশেষ ছাড়। ব্র্যান্ড শপে বাংলালিংকের অরেঞ্জ ক্লাব গ্রাহকরা পাচ্ছেন 10 থেকে 20% পর্যন্ত ডিসকাউন্ট। এতে খুশি ক্রেতারা। বাংলালিংকের ব্যাপারটা আসলে ভালো, 10% আমার ক্যাশ সাইতে বিশেষ করে আমরা ছাড় পাচ্ছি। অরেঞ্জ ক্লাবের যে অফারটা, এটা নেওয়ার জন্যই মূলত আশা আর কি। বাংলালিংকের কাছে গ্রাহক হওয়ার সাথে যেহেতু অরেঞ্জ ক্লাবের সদস্য, দ্যাটস ইট, 12% একটা ডিসকাউন্ট রয়েছে। 10% হোক, 5% হোক, 20% হোক, ইটস গুড ফর আস, কারণ এটা আ বিট লাইক আ গিফট। তবে দাম যাই হোক, শেষ সময়ের ঈদ বাজার শেষে হাসি মুখেই ঘরে ফিরছেন ক্রেতারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্মাণের 100 বছর পার হলেও এখনও বড় আকারের সংস্কার হয়নি সিলেটের রেলপথে। সিলেট আখাউড়া 178 কিলোমিটার রেলপথে 2019 সাল থেকে এ পর্যন্ত 15টির বেশি দুর্ঘটনায় 20 জনের বেশি নিহত হয়েছেন। এদিকে টেম্পিং মেশিন দিয়েও লাইন মেরামত করা হয় না বলে অভিযোগ কর্মচারীদের। তবে নতুন লাইন নির্মাণ না করে উল্টো মেরামতের উপকরণ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ খোদ কর্তৃপক্ষের। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। উঁচু নিচু আর আঁকা বাঁকা রেলের উপর দিয়ে চলছে ট্রেন। হেলেদুলে চলা এমন লাইনে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। 1891 সালে আসাম বেঙ্গল রেলওয়ে বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণ শুরু করে। 1912 থেকে 15 সালে সিলেটে চালু হয় রেলপথ। এরপর দেশের অন্যান্য অঞ্চলে রেলপথের অনেক উন্নতি হলেও সেই শতাধিক বছরের পুরনো লাইনের কোনো উন্নতি হয়নি সিলেট অঞ্চলে। সিঙ্গেল মিটার গেজ লাইনে প্রতিদিন যাতায়াত করছে 7 জোড়া ট্রেন। ত্রুটিপূর্ণ রেলপথে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কর্তৃপক্ষের তথ্য মতে সিলেট আখাউড়া 178 কিলোমিটার রেলপথে 2019 সাল থেকে এ পর্যন্ত 15টির বেশি ঘটনায় 20 জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 1,500। টেম্পিং মেশিনে টেম্পিং করানোর কথা, এটা আসলে আমাদের যথাসময়ে এগুলো করানো হয় না, বিশেষ করে সিলেটের লাইনে। সংশ্লিষ্টরা বলছেন রেলওয়ে পূর্বাঞ্চলে রেললাইন মেরামতে 2টি টেম্পিং মেশিন রয়েছে, তবে সিলেটের রেলপথ মেরামতে এই যন্ত্রটি দেখা মেলে না বলে জানান কর্মচারীরা, যে কারণে পুরাতন পদ্ধতিতে চলছে লাইনের রক্ষণাবেক্ষণ। এদিকে দুর্ঘটনার পর শিডিউল বিপর্যয়ে বাড়ে যাত্রী ভোগান্তি। এই লাইনের কাজটা করছেন কেমনে? ওই যে আমরা ম্যানুয়ালি পারে কোনোভাবে খালি ব্যালেন্স ঠিকঠাক আছে। টেম্পিং মেশিনগুলো বছর 2-3 বার আসতো আর টেম্পিং করিয়া যাইতো, কিন্তু এই কয়েক বছর থেকে আর এগুলো করে না। ওই যে গাড়ি পরে কি কারণে কাজ করলে কে গাড়ি পরে? প্রত্যেকটা সেকশনে যদি আলাদা আলাদা টেম্পিং মেশিন দিত তাহলে আপনার ওই এগুলা ছোটা ট্রেন আছে, আন্তনগর ছোটা ট্রেন রিফান্ড করলে আমাদের পরে 12-14 লাখ টাকা আমাদের এখানে রিফান্ডই করতে। শুধুমাত্র আমাদের টিকিট রিফান্ডটা এটাই হলো, আর যাত্রী ভোগান্তি তো আছে।
কর্তৃপক্ষের তথ্য মতে গত 5 বছরে সিলেটে রেললাইন মেরামত ও আনুষঙ্গিক কাজে 15 কোটি টাকার বেশি ব্যয় করা হলেও কার্যকর কোনো উন্নয়ন হয়নি। এমনকি নতুন রেললাইন নির্মাণ না করে কেন্দ্রীয় অফিস উল্টো প্রয়োজনীয় মেরামতের উপকরণ সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তার। সিলেট রেলওয়েতে বিগত 5 বছরে কোনো ডেভেলপমেন্ট হয়নি, যা হয়েছে জাস্ট মেইনটেনেন্স। এক্সিস্টিং ট্র্যাকটাকে জায়গায় রেখে আমরা যদি তার পাশাপাশি একটা ডাবল লাইন করতে পারি, সেটা হচ্ছে বেস্ট সলিউশন। বর্তমানে সিলেটে 6 জোড়া আন্তনগর ও 1 জোড়া মেইল ট্রেন চলাচল করে। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও সংযোজিত হলেও প্রাচীন আমলের এসব রেল লাইন গুরুত্ব দিয়ে সংস্কারের পাশাপাশি নতুন রেল লাইন স্থাপন এখন সময়ের দাবি। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। ঈদের ছুটিতে পর্যটকদের বরণ করতে প্রস্তুত মৌলভীবাজারের ব্যবসায়ীরা। এর মধ্যে কটেজগুলো 100% ও হোটেল মোটেলের প্রায় 50% বুকিং হয়ে গেছে। পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে টুরিস্ট পুলিশ। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। উঁচু নিচু পাহাড় টিলা আর সবুজ চা বাগানের বিশাল বিস্তৃতি, আছে মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত, প্রাণ প্রকৃতি আর জীববৈচিত্র্যের আধার লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ অসংখ্য পর্যটন স্পট। প্রতি ঈদেই ভ্রমণ পিপাসুদের সমাগম হয় মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন স্পটে। তাদের বরণ করতে সব প্রস্তুতি শেষ করেছেন জেলার পর্যটন সংশ্লিষ্টরা। নানাভাবে সাজিয়ে তোলা হচ্ছে আবাসিক ভবনগুলো। অনেক কটেজের বুকিং প্রায় 100% শেষ। বড় হোটেল মোটেলেরও প্রায় 50% বুকিং হয়ে গেছে। কমন স্পটের বাইরে অনেকগুলি স্পট আছে, যেমন চা বাগান এবং আমাদের লোকাল আদিবাসী যারা আছে তাদের সাথে অনেক সময় অনেকে দেখা করতে চায় বা ওই গ্রামটা ভিজিট করতে চায়। ঘুরতে যেতে চাইলে আমাদেরকে বলে আমরা সেই ব্যবস্থাটা করে দিতে পারবো। যেহেতু শ্রীমঙ্গল একটি সুন্দর জায়গা, শ্রী এবং মঙ্গলের জায়গা, তো ওই জায়গাটাকে আমরা ধরে রাখতে চাই। পর্যটকদের যাতায়াতের সুবিধায় একটি বিশেষ ট্রেন চালুর দাবি পর্যটন ব্যবসায়ীদের। আর পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানায় টুরিস্ট পুলিশ। শ্রীমঙ্গলটা এমনিতেও নিরাপদ, আমাদের যাতায়াতের ব্যবস্থাটা একটু সমস্যা আছে। আমরা অনুরোধ থাকবে আর কি, যদি বিশেষ একটা ট্রেন করা যায় যাতে করে আপনার প্রচুর পর্যটক আসে, অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরা জেলা পুলিশের সমন্বয়ে, উপজেলা প্রশাসন সব সমন্বয়ে আমরা ডিউটি তদারকি করব। পর্যটকদের জন্য মৌলভীবাজারে 1.5 শতাধিক হোটেল মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট রয়েছে। সময় সংবাদ দেখছেন সময় সংবাদ। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার 4টি গ্রামে দেখা দিয়েছে পানির তীব্র সংকট। নলকূপে মিলছে না কাঙ্ক্ষিত পানি। শুকিয়ে গেছে পার্শ্ববর্তী হরিনগর নদী। এলাকাবাসী বলছেন, নদীর গর্তে বৃষ্টির পানি জমায় সেখানেই করা হচ্ছে গৃহস্থালির কাজ ও গোসল। তবে সংকট মোকাবেলায় আগামী ডিসেম্বরের মধ্যে জেলায় 4000 নলকূপ স্থাপনের আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। নদীর পানি, নদীর গর্তে বৃষ্টির পানি জমায় সেখানে করা হচ্ছে গৃহস্থালির কাজ ও গোসল। শুষ্ক মৌসুমে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহিলি ইউনিয়নের হরিনগর, পুটিয়া, বাগানী ও কোমরিয়া গ্রামে পানির শূন্যতা দেখা দিয়েছে। গ্রামের নলকূপে মিলছে না কাঙ্ক্ষিত পানি। শুকিয়ে গেছে পার্শ্ববর্তী হরিনগর নদী। এলাকাবাসী বলছেন, দৈনন্দিন কাজের জন্য প্রয়োজনীয় পানির সঙ্গে অভাব দেখা দিয়েছে সুপেয় পানিরও। এতে ভোগান্তিতে 4 গ্রামের অন্তত 5000 বাসিন্দা। পানির অভাবে বাচ্চা হাচ্চারা ঠিক মতন গোসল করে, ততদিনে গরু বাছুরেও ততদিনে হাঁস মুরগও পানি পাইতেছে না। ও এক গ্রাম তো আরেক গ্রাম তোকে পানি মাথায় পূজা বই আনন্দ লাগে। পচা পানি, নোংরা পানিতে গোসল করে অনেক বাচ্চারা সর্দি অ্যালার্জি লেগেই থাকে। টিওনো সব বরাবর 2 দেয়া দরখাস্ত দেওয়া হয়েছে যাতে নদী খনন করা হয়, কিন্তু এই পর্যন্ত আমরা কিছু হয় নাই। তবে আগামী ডিসেম্বরের মধ্যে জেলার পানি সংকট আছে এমন এলাকা চিহ্নিত করে 4000 নলকূপ স্থাপনের আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের। আর শিগগিরই জেলার ভরাট হয়ে যাওয়া নদী ও খাল খননের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ইউএনডিপিকে ইনভলভ করে এটাকে আপনার স্থান নির্বাচনের কাজগুলো আমরা ইতিমধ্যে চূড়ান্ত করেছি এবং মাঠ পর্যায়ে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়ে গেছে। 31টির মতো খাল খননের জন্য অন্তর্ভুক্ত করা আছে এবং সেই আলোকেই আমরা এইগুলো নদীগুলো খনন করব এবং খালগুলো খনন করব। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে জেলায় সরকারি 34,557টি নলকূপের মধ্যে 2200টিতে বর্তমানে পানি ওঠে না। সময় সংবাদ, সুনামগঞ্জ। দেখছেন সময় সংবাদ।
থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল দুই নেতার মধ্যে বৈঠক হচ্ছে না, কিন্তু শনিবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটিকে এস জয়শঙ্কর জানান দুই নেতার বৈঠকটি বিবেচনাধীন। বৈঠকে জয়শঙ্কর আরও জানান, গত বছরের আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ জনগণের বাড়তে থাকা অসন্তোষের বিষয়ে অবগত ছিল ভারত। তবে সে সময় ভারতের পক্ষে তেমন কিছু করা সম্ভব হয়নি, কারণ হাসিনার ওপর তাদের যথেষ্ট প্রভাব ছিল না। ইসরায়েলি বিমান হামলায় গাজায় একদিনে 34 জন নিহত হয়েছেন। তেল আবিবের একের পর এক হামলায় গাজার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে মানবিক সংকট। অন্যদিকে লেবাননের ছোড়া রকেট হামলার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত 7 জন নিহত হয়েছেন। পরিবারের সব সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ 12 বছর বয়সী সামির। মাথার উপর যেমন ছাদ নেই, তেমনি আর থাকলো না বাবা মায়ের ছায়াও। ইসরায়েলের হামলা কেড়ে নিল তার প্রিয়জনদের। গাজা সিটির তুফা এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একই পরিবারের স্বামী, স্ত্রী, সন্তানসহ মোট 5 জন সদস্য নিহত হন। এছাড়া স্থানীয় সময় শনিবার ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে বেশ কয়েকজন নিহত হন। আমাদের হাসপাতালে মাত্র 3টি আইসিইউ শয্যা রয়েছে। দ্রুত আরও শয্যার ব্যবস্থা না করা গেলে রোগীরা অনেক কষ্ট পাবেন, কারণ শয্যার অভাবে রোগীদের বিভিন্ন বিভাগের করিডোরে থাকতে হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন লেবানন সরকারকে প্রতিটি রকেট হামলার জবাব দেওয়া হবে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন হামাসের ওপর বাড়তি চাপ প্রয়োগ করতেই গাজা জুড়ে নতুন সামরিক হামলা শুরু করা হয়েছে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। কানাডার পরবর্তী জাতীয় নির্বাচন 28 এপ্রিল অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার গভর্নর জেনারেলের কাছে পার্লামেন্ট বিলুপ্তির আবেদন করবেন, যা নির্বাচনী প্রচারের সূচনা করবে। কানাডার আইন অনুযায়ী নির্বাচনের প্রচারণার সময়সীমা 37 থেকে 51 দিনের মধ্যে হতে হবে এবং নির্বাচন অবশ্যই সোমবার অনুষ্ঠিত হবে। সিবিসি পোল ট্র্যাকার অনুযায়ী লিবারেল পার্টি 37.8% জনসমর্থন নিয়ে সামান্য এগিয়ে রয়েছে। দেখছেন সময় সংবাদ। তীব্র ঠান্ডাকে সঙ্গী করেই শিলংয়ে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল, যেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ফুটচালে ভোগান্তিতে পড়তে হয় ফুটবলারদের। বারবার ভেন্যু আর সময় পরিবর্তনের কারণে মনঃসংযোগে ব্যাঘাত ঘটছে কাবরেরার দলের। তবে প্রতিবন্ধকতা জয়ের মানসিকতা নিয়েই শিলংয়ে এসেছেন বলে জানান ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যরা। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় মেঘালয়ের শিলং থেকে বাংলাদেশ দলের প্রস্তুতির বিস্তারিত জানাচ্ছেন পারভিন আক্তার। শিলংয়ে গ্রীষ্মকালেও হাড় কাঁপানো শীত। তীব্র শীতের মাঝে বারবার অনুশীলনের সময় পরিবর্তন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে করেই হোক দমিয়ে রাখতে চায় বাংলার দামাল ছেলেদের। বারবার ভেন্যু পরিবর্তনে বিরক্ত ফুটবলাররা। কঠিন মনোযোগ ধরে রাখা, তবে পেশাদার ফুটবলে সবকিছুই মানিয়ে নিতে প্রস্তুত লাল সবুজ। আমাদের জন্য অনেক ডিস্টার্বিং। তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল 5:30টায়, তো আমরা 4:30টার দিকে আমাদের মিটিং ছিল। অলরেডি আমরা রেডি হয়ে বের হয়েছিলাম, পরে কোচ আমাদের বললে ট্রেনিং আমাদের 7:30টায়। মনোযোগ আমাদের প্র্যাকটিসে, যখনই আমরা প্র্যাকটিস করি আমাদের মনোযোগটা সেম থাকে, বা টাইমিং একটা ফ্যাক্ট, তো এটা একটু প্রবলেম হচ্ছে, বাট আমাদের ফোকাস আমাদের ট্রেনিং এর দিকে সবসময় থাকে। খেলা হবে ঘাসের মাঠে, তবে ফুটবলারদের অনুশীলন করতে হচ্ছে টার্ফে। প্রতিপক্ষকে কাবু করার এ কৌশল ভালোই জানা আছে লাল সবুজের। ইনজুরির ঝুঁকি এড়াতে তাই নেহু ইউনিভার্সিটি গ্রাউন্ডের এবড়ো থেবড়ো মাঠের চেয়ে এই ভেন্যুকেই বেছে নিয়েছে বাফুফে। এদিন ট্যাকটিক্যাল দিকগুলোর উন্নতিতে জোর দিয়েছেন কোচিং স্টাফ। ডে 1 থেকে বলে আসছে যে আমাদেরকে ইন্ডিয়াতে এই সমস্যাগুলোতে পড়তে হতে পারে। সো আমরা প্লেয়ারদেরকে কিন্তু আগের থেকেই রেডি রাখছি যে আমাদেরকে যে কোনো অবস্থায়, প্রতিকূল অবস্থার জন্য রেডি থাকতে হবে। ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের, সেটা আমরা পাচ্ছি না। এটা একটা ঘাটতি আমাদের তরফ থেকে। তারপর আমরা এটা ঘাটতি দেখবো না, আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি, বাট আমরা এই স্ট্র্যাটেজিকে মোকাবেলা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। খুব অল্প সময়ে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন হামজা। মাঝমাঠে তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ হৃদয়। লিস্টন কুলাসো, ছেত্রী ভেকেদের আটকাতে হামজার সঙ্গে লড়াই করতে প্রস্তুত এই ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজা ভাইয়ের যে বিষয়টা, আসলে আপনারা সবাই জানেন উনি অনেক উপরের লেভেলে ফুটবল খেলেছে। তো আমরা সবাই চেষ্টা করছি ওনার সাথে মানিয়ে নেওয়ার জন্য। যেভাবে আমরা মাঠে ফুটবলটা খেলতে পারলে আমাদের টিমের জন্য একটা ভালো পজিটিভ রেজাল্ট হবে, আমরা ওটা নিয়ে কাজ করছি। 2019-এ সল্টলেকে ম্যাচ খেলে গেছে বাংলাদেশ, তবে সেবার এতটা বাধার মুখে পড়তে হয়নি। হামজা বলেই হয়তো এবার এত বাড়াবাড়ি।
শিলংয়ের তীব্র ঠান্ডা, ভারতীয় ফুটবল ফেডারেশনের বৈরী আচরণ, এর মাঝেও চলছে কোচ হাভিয়ের কাবরেরার প্রস্তুতি। লক্ষ্য একটাই, 25 মার্চের ম্যাচে দিতে হবে সেরাটা। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের সংলাপে রাষ্ট্র সংস্কার আন্দোলন। আজ সংস্কারের মতামত জানাবে বিএনপি, এনসিপি ও সিপিবি। একদিনেও নেভেনি সুন্দরবনের আগুন, তেজ কমলেও ছড়িয়ে পড়ছে কলমতেজির আশপাশ এলাকায়। পানির উৎস না থাকায় নেভাতে হিমশিম অবস্থা। এবং অপরিকল্পিত নগরায়ণ, 4 দেয়ালে বন্দী শিশুদের শৈশব। মানুষের চাপে ঢাকায় এখন থাকাই দায়। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় সংকটে চট্টগ্রাম নগরীও। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।